স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সর্বশেষ কি তথ্য আছে আদালত প্রাঙ্গণ থেকে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। তারা যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় 56,000 বর্গমাইলের বাংলাদেশে সংগঠিত প্রতিটি মানবতা বিরোধী অপরাধের জন্য কিন্তু শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদনে। এবং সেই তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের যে অনুসন্ধানী প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদনটিও সম্পূরক তদন্ত প্রতিবেদন হিসেবে কিন্তু জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম। এবং সেই প্রসিকিউশন টিম সেই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হবে, যেটি সরাসরি হয়তো গণমাধ্যম কর্মীরা সরাসরি এটি লাইভ দেখতে পারবেন বিটিভির সূত্র ধরে। এবং আদালতের অনুমতি সাপেক্ষে সেই লাইভটি সম্প্রচার শুরু হবে কিছুক্ষণ পর। এবং আমরা জানি যে একটু পরেই হচ্ছে এই মামলার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তাকে কিন্তু হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং তাকে হাজির করার পরে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম তাদের যেই সুনির্দিষ্ট যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করবেন। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু বিশ্বের 21টি দেশ কিন্তু এই বিচার সরাসরি সম্প্রচার করেছে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব, আমরা দেখেছি নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে কিন্তু সেই বিচার সরাসরি সম্প্রচার হয়েছে। আমরা দেখেছি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক, আমরা দেখেছি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, আমরা দেখেছি মিশরের আরেক প্রেসিডেন্ট মুরসি, এই সবার বিচার কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়েছে। এবং সেই সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে বিচারের নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকবে, এমনটা কিন্তু প্রত্যাশা প্রসিকিউশনের। এবং তারা আজকে যেমনটি জানিয়েছেন যে বিচারিক কার্যক্রম, সেই বিচারিক কার্যক্রম সম্পর্কে যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আজকে তারা যে আনুষ্ঠানিক যে ফর্মাল চার্জ, সেই ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগপত্র তা জমা দেবেন। এবং সেই জমা দেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগের একটি বিস্তারিত প্রেক্ষাপট চিফ প্রসিকিউটর আদালতের কাছে উপস্থাপন করবেন। এবং উপস্থাপন করার পর তিনি সেই আনুষ্ঠানিক অভিযোগপত্রটি আদালতকে মঞ্জুর করার আবেদন করবেন। এবং সেই মঞ্জুর করার আবেদনের মধ্য দিয়েই এই যে আনুষ্ঠানিক অভিযোগপত্র সেটি আমলে নেবে ট্রাইব্যুনাল। এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেওয়ার পর ট্রাইব্যুনাল পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপক্ষকে আরেকটু সময় দেবে যে কবে তারা এই বিষয়ে তাদের যে আরও বিস্তারিত তথ্য রয়েছে, সাক্ষীদের তথ্য রয়েছে, সেগুলো কবে তারা উপস্থাপন করবেন। এবং এর মধ্য দিয়েই কিন্তু এই বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। এবং এর মধ্য দিয়ে জুলাই আগস্টের যারা স্বজন হারিয়েছেন, যারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে রয়েছেন, তারাও এই বিচারটি সরাসরি দেখতে পারবেন। এই ছিল আসলে আজকের এখন পর্যন্ত সবশেষ তথ্য। আমরা এখনও বাইরে দাঁড়িয়ে রয়েছি কঠোর নিরাপত্তার কারণে, কিছুক্ষণ পর হয়তো আমরা ভেতরে যেতে পারবো এবং আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ফারা আপনার কাছে। ধন্যবাদ মিজান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য জামায়াতের নিবন্ধন মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়। মামলার নথি থেকে জানা যায়, এক রিট আবেদনের নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। 5 আগস্ট পরবর্তী সময়ে আপিল বিভাগে খারিজ হওয়া আবেদনটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপিল বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। রায়ের বিষয়ে ব্রিফ করছেন জামায়াতের আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ, সেই ডাইরেকশনে বলেছেন জামাতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত। কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। মূল পিটিশনের বাইরে আরেকটি পিটিশন যে অ্যালাউ করেছেন এটা ওইটার সঙ্গে কানেক্টেড, ওটা আজকের কোনো বড় ইস্যু নয়, সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই। না, এটা জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে সময় মতো। আপাতত এখানে কেউ অ্যাড্রেস করছেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করে এখানে কষ্ট করে সময় দেওয়ার জন্য। নো কমেন্ট টুডে। আপনাদেরকে ধন্যবাদ। ভারী বৃষ্টিপাতে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে এই মুহূর্তে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে রয়েছে আমি নগরীর কাতালগঞ্জ 1 নম্বর সড়ক এলাকায়। আপনারা ঠিক আমার পেছনে দেখছেন এখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি। তবে গতবারের চেয়ে এবারে কিন্তু নগরের অধিকাংশ এলাকায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু হয়নি। আমরা গেল কয়েকটি বছর আমরা দেখেছি সামান্য বৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের অধিকাংশ এলাকা কিন্তু জলাবদ্ধতা হয়, তলিয়ে যায়। কিন্তু এবার সেটি হয়নি, কারণ এবার যিনি মেয়র রয়েছেন তিনি নগরের অধিকাংশ খাল নালা তিনি পরিষ্কার করেছেন। ফলে আমরা গতকালও দেখেছি, তার আগের দিন দেখেছি, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের ফলে হলেও কিন্তু তেমন জলাবদ্ধতা হয়নি। তবে চট্টগ্রামের এই যে কাতালগঞ্জ, শোলকবহর, মুরাদপুর, বদ্দারহাট সহ বেশ চকবাজার কয়েকটি এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল এবং আজকে কিন্তু হাঁটু পরিমাণ পানি। তবে পানি বেশিক্ষণ থাকছে না, অর্থাৎ যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেখানে কিন্তু পানি জমে আছে। আরেকটি বিষয় আপনারা জানেন, চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটি নিরসনে গেলেও সরকারের আমলে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে। যদিও এখনও কাজ সম্পন্ন হয়নি, প্রায় 70 কাজ সম্পন্ন হয়েছে। এরপরে কিন্তু সাধারণ মানুষের কিন্তু মুক্তি মিলছে না। যে জলাবদ্ধতা সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু আদৌ কি মানুষের মুক্তি মিলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর জন্য এখানে বন্দরনগরীর মানুষ সাবেক মেয়র এবং যিনি রয়েছেন সিডিএর চেয়ারম্যান তাদেরকে কিন্তু দায়ী করেছেন। অর্থাৎ জলের টাকা কিন্তু জলে গিয়েছে, কোনো কাজ হয়নি। এবং যদিও আমরা দেখেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মেগা প্রকল্পের কাজ করছে, যদিও সেটি করার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, কিন্তু আমরা দেখেছি গেল 2017 সালের পর থেকে তারা এই কাজগুলো করছে, কিন্তু মেগা প্রকল্পের কাজ এখনও সম্পন্ন হয়নি। ফলে এই যে সমস্যাটা এটা কিন্তু যতই দিন যাচ্ছে বাড়ছে। আসলে চট্টগ্রামবাসীর এই সমস্যা থেকে মুক্ত হবে কিনা বা মুক্তি মিলবে কিনা সেটি কারো জানা নেই।
তো যেমনটি বলছিলাম, এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আপনারা জানেন প্রতি বছর কিন্তু ভারী বৃষ্টিপাত হলে কিন্তু পাহাড় ধস হয়। এই মুহূর্তে যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদে আসার জন্য অনুরোধ করা হয়েছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জমে উঠেছে নেত্রকোনার ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট। এবার সিন্ডিকেট না থাকায় বিক্রির অঙ্ক শত কোটি টাকার। ভালো দাম পেয়ে খুশি খামারি ও ব্যবসায়ীরা, কিন্তু বিপরীত চিত্র জয়পুরহাটে। কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় জেলার খামারিরা। গেল বছর এ সময় খামার থেকে গরু বিক্রি হলেও এবার খুব একটা সাড়া নেই ব্যবসায়ীদের। দাম কমের পাশাপাশি চাহিদা কম হওয়ায় গরু নিয়ে বিপাকে খামারিরা। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি। জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামের পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। আর কোরবানি উপলক্ষে জমজমাট এই হাট। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে পাইকাররা আসে, এখানে বেচা হয়। বাজারে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার গরু বেচা কেনা হয়। উপজেলা প্রশাসন জানায় সিন্ডিকেটের দখলমুক্ত হওয়ায় রাজস্ব আয়ও রেকর্ড করেছে এ বাজার। এই 14 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত এই এক মাসে আমরা প্রায় 37 লক্ষ টাকা খাসাদায় করে সরকারি খাতে আমরা জমা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে নিরাপদে লোকজন যাতায়াত করতে পারে এবং তারা নির্বিঘ্নে বাজারঘাট করতে পারে, সেই ব্যাপারে চেষ্টা করতেছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যে চুরি ডাকাতি না হয়। তবে বিপরীত চিত্র জয়পুরহাটে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় এবার 3,16,648টি কোরবানিযোগ্য পশু প্রতিপালন করেছেন জেলার খামারিরা। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিপালন খরচ বেড়েছে খামারিদের। সে তুলনায় এবার দাম পাচ্ছেন না গরুর। টোটাল আমাদের খরচ হয় 1,60,000 টাকা, কিন্তু আমরা যখন গরুটা বিক্রি করতে যাই তখন আমাদের দাম আসে 1.5 লাখ টাকার মতো বলে। এদিকে পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। 17টা অস্থায়ী এবং 10টা স্থায়ী হাটবাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা কুরবানি পশুর হাটে কুরবানি পশুর তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। কোরবানির পশুর হাট হোক সুশৃঙ্খল, ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বিচরণ করবেন সেখানে, আর সরকার পাবে রাজস্ব, এমন প্রত্যাশা সবার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।